ঘুমন্ত মনুষ্যত্ব আর কবে জাগবে, ষড়যন্ত্রের মূল হোতারা পুটলি নিয়ে ভাগবে। আহত অনেক, মরবে অনেক, আরো কত কি যে আছে। যে যাই বলুক আমি নেমেছি, আছে কি কেউ পাছে। দণ্ডবোধ। স্তর বিশেষে সবার প্রতি থাকিল ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে ষড়যন্ত্র বা ষড়যন্ত্রের জাল। এই ষড়যন্ত্রের জাল কায় পাতে আর এই জালত কায় ফাঁসে, এগুলো বিষয় নিয়ে মোর ভাবনাত থাকিয়ে যেখানে আমার ভাবনাত আসে সেখানে আজকে আমি তোমারগুলোর সাথে শেয়ার করি। তোমরা কম বেশি সবাই জানেন মুই যে আলোচনাগুলো করং বা যে ভিডিওগুলো বানান সেগুলো হল এই জায়গার রাজনৈতিক এবং সামাজিক অবস্থার উপর ভিত্তি করিয়ে মুই বানান বা কথা কম। আমার এই জায়গা মানে এই বৃহত্তর ভূখণ্ড কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দল বা দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দল ষড়যন্ত্রের জাল পাতিত হয় বা বসেত হয়, ফাঁদ বসেত হয়। আর আমার এই জায়গার যে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের যে নেতাগুলো আছে জানিয়ে হোক বা নিজেদের অজান্তেই হোক সেই জালত ফাঁসি যায়। আর সেই জালত ফাঁসার পরে ওটা থেকে বের হওয়ার কোনো চিন্তাধারা করে না, বরং কি করে ওই জালত আরো কেমন করে আমার মানুষও ফাঁসা যায় বা ওই জালের মধ্যে আটকে ধরে রাখা যায় এমনি সেই চেষ্টায় প্রতিনিয়ত করে। কে করে? কারণ এমরা ওই জালত ফাঁসিয়ে কিছু মুখরোচক খাদ্য খাওয়ার পায়, টেস্টি। তো জানো না এটার আবার পুষ্টিগুণ আছে না নাই, তবে খাদ্যগুলো খুব মুখরোচক। আর এই মুখরোচক খাওয়া কোনার আশায় ইমরা ওই জালত থাকিয়া ওই তোমরা দেখবেন ফান্দির কতগুলা পায়রা থাকে না, পোষা পায়রা, ওই ফান্দর থেকে বাকুম 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 করবে। আর অন্য অন্য কতগুলো আসিয়ে যেমন করে ওই ফান্দত পড়ে ঠিক সেই রূপ ওই নেতাগুলা ওটা না ফান্দর থেকে বাকুম 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 আর ডাকায় কুচবিহারবাসী কামতাপুরবাসী আইসো আইসো আইসো। আর আমার লোকগুলো যে পালা হয় ওই জালত আটকি থাকে। সেইরূপ কয়েকটা ষড়যন্ত্রের উদাহরণ মুই আজকে দিলে তোমরা বিষয়গুলো পরিষ্কার বুঝির পাবেন। ওই 2016 সালে যে অনির্দিষ্টকালীন রেল ধর্মঘটের সূচনা হয় নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনত, সেই সময়টা একটা সবাই ভাবনার চোখত ফুটি তোলো বা স্মরণ করো, তাহলে তোমরা দেখির পাবেন ওই সময় পশ্চিমবঙ্গ প্রশাসন কিভাবে ষড়যন্ত্র করিয়া সেই আন্দোলনটা দমন করছিল। 2016 সালে 20শে ফেব্রুয়ারি ভোরবেলা যখন রেল অবরোধ শুরু হয় তখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বা উচ্চ পদাধিকারী যে প্রশাসনিক আধিকারিকের ঘর ছিল ওমরা ঘুম থেকে চটকি চটকি উঠছিল, ওমরা হতভম্ব হয়ে গেছিল। আর হতভম্ব হওয়ারও কথা, কারণ সেই রেল অবরোধটা নিয়ে এই জায়গার লোকাল প্রশাসনও আগাম কিছু জানকারি দেওয়া হয় নাই। এটা সম্পূর্ণটা দিল্লির জানা হয়েছিল আর তার জন্যই মেয়ের এই অবস্থা হয়েছিল। ধর্মঘট যখন শুরু হয় সেই সময় পশ্চিমবঙ্গের প্রশাসন মানে পুলিশ প্রশাসন কি কইছিল যে ওটা রেলের ব্যাপার, ওখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। পুলিশের পক্ষ থেকে এটা বারবার কওয়া হয়েছিল। তো যখন এই বার্তা অবরোধকারী বা আন্দোলনকারী মানুষগুলোর কানত চলে গেল তখন আন্দোলনকারী মানুষগুলা মানসিক দিক থেকে একটা চাঙ্গা হয়, শক্তি পায় যে যাক রাজ্য পুলিশ এবার এই জায়গা হস্তক্ষেপ করবে না। এবং আমার নেতার ঘর যেহেতু কইছে যে কেন্দ্রের লোক আসবে, বৈঠক করবে, তারপর অবরোধ প্রত্যাহার হবে, তো এবার কেন্দ্রের লোক অবশ্যই আসতে বাধ্য হবে। যেহেতু রাজ্য সরকার এটা হস্তক্ষেপ করবে না তাহলে কেন্দ্র সরকারকে আসতে হবে বা কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি আসবে। তো এইটা ভাবিয়া সেই দিন আন্দোলনকারী যে মানুষগুলো ছিল এগুলো বারবার নেতৃত্বের বড় চাপ দিছিল যে অবরোধ যাতে না তোলে, কারণ ইয়ার আগর ঠকছে, এবার যাতে না ঠকে। এবার কেন্দ্রের প্রতিনিধি আসবে, আলোচনা হইবে, তারপর অবরোধ প্রত্যাহার করা হইবে। আন্দোলনকারীর চাপত পড়িয়া নেতৃত্বের ঘর আন্দোলন প্রত্যাহার না করিয়া কন্টিনিউ করতে থাকে। এইভাবে চলতে চলতে 84 ঘন্টায় পৌঁছায়। যখন আন্দোলনটা দীর্ঘায়ু হল, 84 ঘন্টায় পৌঁছে গেল, বিভিন্ন জায়গায় রেল আটকা পড়িল, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভোগান্তির সৃষ্টি হল, এমনকি 2-1 জন রেলত মারাও গেল। সেই সময়
পশ্চিমবঙ্গের প্রশাসন কি নির্বিচারে কাঁদানে গ্যাস, জল কামান, লাঠি, বোমা নিয়ে আক্রমণ করিয়া আন্দোলনকারী মানুষগুলা ছত্রভঙ্গ করছে। সেদিন তোমরা দেখির পাচ্ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের দানবিক রূপ কি ন্যাক্কারজনক হামলা করছিল। সেদিন কাকো রেহাই দেয় নাই, বুড়া বুড়ি কাও রক্ষা পায় নাই। কিছু কিছু মানুষ নিজের প্রাণ বাঁচার জন্য মানুষের আশেপাশের বাড়িতে আশ্রয় নিয়েছিল, বাড়ির ঘর দোবর ভাঙিয়ে বীর করিয়ে কি বেধড়ক মারধর করছিল, জেলবন্দি করছিল। তাহলে এবার তোমরা যদি এই আন্দোলনটার একটু চিত্রটা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখির পাবেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি সুন্দর করে ষড়যন্ত্র করিয়া এই জায়গার মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনক দমন করে। প্রথমে দেখো, একটু ভালো করে শুনবেন। প্রথমে কি করেছিল যে ওটা কেন্দ্রের ব্যাপার, ওখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কথার মধ্য দিয়ে প্রথমে আন্দোলনকারী মানুষগুলো উৎসাহ প্রদান করলে আন্দোলনটাকে কন্টিনিউ করার জন্য। এবারে যখন আন্দোলনটা দীর্ঘায়ী হয়ে গেল, বাইরের যে একটা জনসমর্থন সেটা আন্দোলনকারীর বিপক্ষে চলে গেল, কারণ বিভিন্ন জায়গায় রেল ট্রেন আটকা পড়ছে, মানুষ মরছে, তখন বাইরের জনসমর্থনটা আন্দোলনকারীদের বিপক্ষে চলে গেল। ঠিক সেই সময় যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করেছিল যে ওটা কেন্দ্রের ব্যাপার, ওখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না, সেই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ অজয় কানুজিয়ার নেতৃত্বে কি আক্রমণ করিয়ে আন্দোলনকারী ছত্রভঙ্গ করে দিল। এদিকে আন্দোলনকারীর ঘরক ধামানটা ধরে দিল, আর অপরদিকে যার নেতৃত্বে সেদিন আন্দোলন, সেই মানুষটা তৃণমূল নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল। তাহলে দেখো, এক পাকে ধামান ধরে দিল আর এক পাকে নেতাক ভালোবাসা দেখায় আশ্রয় প্রদান করলে। কি সুন্দর পরিকল্পনা। আবার মানুষগুলো কি কি কেস লাগাল, এমরা বম ফাটাইছে, ওটা বম নিয়ে যা পালা করছে খিচড়ির টেস্কি। তোমরা ওই বম ওই পুলিশে ঢেলাইছিল, বম পুলিশগুলো ঢেলাইছে, আর ঢেলেয়া কি সুন্দর করে কেস লাগিয়ে দিল। ওমরা বম নিয়ে যা পালা করছে, এমরা সন্ত্রাসবাদী দুনিয়ার ধারাগুলো লাগিয়ে দিল, সন্ত্রাসবাদী তকমা লাগিয়ে দিল। আর সেই দিনে মুই দেখছো, মুই বুঝছো মানুষ কে পুলিশ মিথ্যাবাদী কয়। আর আমরা খিচড়িগুলো নিয়ে গেলাম খাওয়ার জন্য, খাবারে দিল না, আর আমরা কি রটাল খিচড়ি ডেস্কিট করে বম নিয়ে যা পালা করছে, আর বমগুলো উমড়ে ঢেলাল। তাহলে বুঝবেন। তো এরকম আর কয়েকটা উদাহরণ দিলে আরো বিষয়গুলো বুঝতে পারবেন কি ষড়যন্ত্র করে এমরা। কে হলো চিফ? জীবন সিংহক শান্তি আলোচনার জন্য ডাকে আনলে। তার আগের পরিবেশটা একটু দেখো, তার আগে কিভাবে একটা গুজব রটাল, আর এই গুজবটা কাক দিয়ে করাল? মিডিয়া মাধ্যমে কাজল লাগাইছিল। মিডিয়ার ঘর 2 দিনে 1 দিনে প্রচার করেই আসামের কিছু অংশ সহ উত্তরবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে আলাদা রাজ্য গঠন করবে। 2 দিনে 1 দিনে পেপারে পত্রিকায় বিড়া শুরু হয়ে গেল, রটা শুরু হয়ে গেল যে উত্তর পূর্বাঞ্চল হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত উত্তরবঙ্গ রাজ্য বিভিন্নভাবে আরো বিড়া শুরু হয়ে গেল। জীবন সিংহ আনিয়ে আসামের কোনো একটা সিটর থেকে ভোটত যেতে উহাকে এই রাজ্যের শাসনভার প্রদান করবে। 28শে আগস্টেই হবে, নতুবা 15 আগস্টে হইবে। জীবন সিংহ আত্মসমর্পণ করার আগের বিষয়টা আমি কয়া দিচ্ছ। এমনকি বড় বড় ব্র্যান্ডেড নিউজ চ্যানেলগুলো পর্যন্ত এই খবর প্রচার করা শুরু করে দিল। আর এই শান্তি আলোচনার প্রধান উদ্যোক্তা কায়ল আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এইভাবে একটা রটেয়া জাল ফেলে দিল। আয় ডাউকিগুলো যেমন ধরে না, কিছু কিছু চ্যানেল দেখবেন ওই যে মোবাইলের ডাউকির কান্দন রেকর্ড করে আর মোবাইলটা ফান্দত হয়, আর জঙ্গল থেকে ডাউকি বেরিয়ে এসিয়ে ফান্দত পড়ে। তো ঠিক সেই রূপ ওই জীবন সিংহের কিছু কিছু লোক কাজত লাগাল উহাক জঙ্গল থেকে বাড়ি করে আনার জন্য। তো যেই ব্যাসরা জঙ্গল থেকে বীর হয়ে আসিল, সেই যায় শান্তি আলোচনার উদ্যোক্তা হেমন্ত বিশ্ব শর্মা 360 ডিগ্রি ঘুরি গেল। কি করা শুরু করে দিন?
কোথাকার কোন সিংহ নাকি বাঘ মই চিনি নাপাওঁ। মই সুধিছিলো যে কিবা চিঠি চিঠি আহিছে নাকি রাজ্যসভার কেন্দ্রশাসিত অঞ্চলের। নাই, একো চিঠি চিঠি একো আহা নাই। দেখো আগত কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইল আসার জন্যে, আর সেই মানুষ আত্মসমর্পণ করার সাথে সাথে 360 ডিগ্রি ঘুরি গেল। এই যে এর ষড়যন্ত্র, এগুলো ভাববে। তো ঠিক সেই রূপ আর একটা উদাহরণ দেই। খাগড়াবাড়ি থেকে কুচবিহার ঢুকতে একটা গেট বানাল তৃণমূল সরকার, হেরিটেজ গেট। তো গেটটা কেমন করে বানাতে ধরলে, মসজিদের টোপ দিল গেটত। তো যখন মসজিদের টোপ দিল তখন এই ঠাকার কিছু কিছু মানুষ, হিন্দু মানুষ পাওয়া যায় বা বিভিন্ন সামাজিক সংগঠন ইয়ের বিরোধিতা করলে, যে মসজিদ কেন দেওয়া হলো, কুচবিহারের ঐতিহ্য কেমন আছে সেইভাবে দেওয়া হোক, মসজিদ কেন দেওয়া হলো, সহজে প্রশ্ন উঠবে। তো এটা এটা সবাই কবে। তো যখন এটা কল তখন ফির আমরা শুনলে ওটা একটু হলো চেঞ্জ করলে। ইমরা কে মসজিদের টোপ দিয়েছিল সেটা ভাবার দরকার। ইমরা ইচ্ছাকৃতভাবে মসজিদের টোপ দিয়েছিল ওটা, ইচ্ছাকৃতভাবে। কারণটা কি? কারণটা হল আজকে কলকাতা বা দক্ষিণবঙ্গের লোক এই জায়গাটা কাঁচামাল সরবরাহকারী একটা অঞ্চল হিসেবে দেখে উমার, আর এই জায়গাটা শোষণ করিয়া উমরা সুখ শাসন দিয়ে জীবনযাপন করে। তো এই জায়গাটা যাতে উমার হাতছাড়া না হয় তার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে এমন এমন কথাগুলো এই জায়গায় কাজ করে যাতে এই জায়গার মানুষের মধ্যে ঐক্যটা নষ্ট হয়। কারণ আমরা ভালোভাবে জানে এই জায়গার হিন্দু মুসলমান যদি একবার ঐক্য প্রতিষ্ঠিত হয় বা ইমের যদি ইমরা যদি ইমের ইতিহাস জানির পায়, ইমের পাওনা কি ইমরা যদি সেটা জানির পায় আর একত্রিত হয়ে যদি সেটা চায়, তাহলে আমার ওই জায়গাটা হাতছাড়া হবে আর আমরা পুটকি সুকি মরবো। এটা যাতে কোনোদিনও না হয় সেই জন্য ইচ্ছাকৃতভাবে আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে, যাতে ওটা হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়। আমরা মসজিদ বানাল, এই টাকার কিছু কিছু হিন্দু মানুষ বা সামাজিক সংগঠন ওটার প্রতিবাদ করলে, আর পশ্চিমবঙ্গ সরকার ওটাই চাইছিল। কারণ হিন্দুর ঘর প্রতিবাদ করুক, মুসলমান মানুষগুলোর মধ্যে তো একটা ভুল বার্তা যাক। মুসলমান মানুষগুলো কবেতেই এই দেখছেন হিন্দুর ঘরের কি ইয়াও রাজবংশী হিন্দুর ঘরের কি ইয়া, মানে আমার বিরুদ্ধে মসজিদের টোপ দিছে ওটি আমরা মানে না, অথবা এলের সাথে আমার কোনোদিনই আটকে হওয়া যাইবে না। ইমের মধ্যে তো একটা ভুল বার্তা চলেই গেল। ইমরে এটাই চাইছিল আর ইমরে এটা সাকসেসও হল। এই যে দেখো কত সুন্দর করে ষড়যন্ত্র জাল ইমরাটে তৈরি সৃষ্টি করে, আর সেই জালত আমরা পড়ি দেই ষড়যন্ত্র করে। এরকমের আর একটা উদাহরণ, এই যে রাজবংশী ভাষা স্কুল, যেহেতু ভিডিওটা লম্বা হবে মুই বিশেষ বড় করিম না, তার সংক্ষেপে মুই কম। রাজবংশী ভাষা স্কুল, এই স্কুলগুলো কতদিন থেকে ড্যাং 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 করে। স্কুলগুলোর জন্য তিন চার বছর আগত 50 কোটি টাকা বাজেট করলে 1 টাকাও দিল না, এ যাবতও দিল না। আবার মাস্টারগুলোর নিয়োগ করলে, এই যে ইদানিং এখন নিয়োগপত্র তুলে দিচ্ছে হাতত। কোন সময় তুলে দিল? সামনে লোকসভা ভোট, ভোটের আগে আগে তুলে দিল। কেমন ভাবে তুলে দিল? এটা কি কোনো সরকারের নিয়ম? এইভাবে কি কোনো নিয়োগ হয়? এটা সম্পূর্ণটা অবৈধভাবে নিয়োগ করলে। আর এদিকে একজন কাক বুঝাল অর্গানাইজ স্কুল, অর্গানাইজ স্কুল। আরে ভাই, অর্গানাইজ স্কুল তুই ওই অতীতের ওই যুক্তি তোর এলান খাটে নাকি? সেই সময় যেহেতু মাস্টারের অভাব, কিভাবে মানুষটা সমাজের মানুষগুলো একটু শিক্ষা প্রদান করা যায় সেটা মাথাত রাখিয়ে সরকার ওই কাজটা করছে। তা তুই কিভাবে ওটি এলাম হবে? তো এটা সম্পূর্ণ একটা, এটা দেখো মধ্যস্থিতির সম্পূর্ণ একটা অবৈধ নিয়োগ করলে। আর যেই নিয়োগ করলে বিজেপির একজন প্রতিবাদ করলে, তো প্রতিবাদ যখন করলে তখন এদিবির আমার লোকগুলো ভোতা পড়া দিন, আর ওদিকে তৃণমূল সরকার খুটখুট করে হাসি দিচ্ছে। আর কারণ আমরা ওটিআই চাইছি, উমরে ওটিআই চাই যে কান বিজেপি প্রতিবাদ করুক আর ওই টাকার রাজবংশী মানুষগুলো বিজেপির বিরুদ্ধে যাক, ভোটটা আমার ওটা আসবে
আর এখান তোর চাকরি বাকরি তোর হবে না, বেতন টেতন বন্ধ হয়ে যাবে। আর আমাকে যখন কবে আমরা তখন কর পাবো যে আমরা তো দিয়ে চাষি, এই বিজিবি আটকে দিল, কেস করে দিল। আসলে ভুল খেন যে উমরে করলে, ইচ্ছাকৃতভাবে অমন করলে ওখান আর কবে না। এটা আসল দোষী টাকায়, আসল দোষী টাকায় সরকার। সরকার যদি আমার এত ভালোই চায় তো উমরা বিধানসভায় তো উমরা সংখ্যাগরিষ্ঠ একটা প্রস্তাবনা বা একটা বিল নিয়ে আসিল না কেন, যে রাজবংশী অর্গানাইজ স্কুলগুলা যেহেতু দীর্ঘদিন নিজের টাকা দিয়ে চালাতে হচ্ছে চাঁড়াগুলা চেংড়িগুলা, এই বিষয়গুলোর উপর ভাবিয়া তো পরীক্ষা ছাড়াই মাস্টার এগুলা প্রথমবারে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে ওই স্কুলগুলো নিয়োগ করার জন্য পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ হবে। এইভাবে যদি একটা বিল নিয়ে আসলে হয় তাহলে এই জায়গায় কারণ বিরোধিতাও করলে না হয়, কোনো কিচ্ছু করলে না হয়, এবং যে চাঁড়া চেংড়িগুলো আছে এমনি নিশ্চিন্তে থাকলে হয়, মন ধুকপুক নিয়ে না থাকলে হয়। তো সেটা করলেন না, মানে এমন ভাবে দিল কাং বিরোধিতা করুক, কাং কেস করুক, আমরা ইচ্ছাকৃত ভাবে আমরা ওটিয়ে চাওয়া নাকছি। আর এটাকে আমরা কাজল লাগে ভোট বৈতরণী পার হবে। এই যে ষড়যন্ত্র বা ষড়যন্ত্রের জালক আরো কত পড়বে। এক না ভাল করে বিচার বিশ্লেষণ করো, ভাবো যে ওমরা কি সুন্দর আমার গুলাক নিয়ে নোংরা রাজনীতি করে দিচ্ছে। এবার কাং যদি আমার মধ্যে থেকে কিছু একটা ভালো কথা হয়, তাক ধরো তাক ফাটান, তাক কাটো, এইরকম ভাবনা চিন্তা খালি। কিন্তু গভীর রহস্য কাঙার উদ্ঘাটন করারও চেষ্টা করি না। কাউ যদি করে তাকে আমরা কিভাবে বসে রাখা যায় সেই চেষ্টা প্রতিনিয়ত করি। ষড়যন্ত্রের জাল থেকে কিভাবে বাইর হওয়া যায়, কিভাবে এই ষড়যন্ত্রের চালক ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়, একটু সেই চেষ্টা করো সবাই, সোচ্চার হও। আর যে লিডারগুলো আছেন সেইভাবে পথ দেখান না। আরে কিসের আমরা তৃণমূলক সমর্থন দেই, কিসের আমরা বিজেপিকে সমর্থন দেই? জায়গা আমার, ভোট আমার। বিজেপির দরকার হলে বিজেপি আমাকে সমর্থন দেবে, তৃণমূলের দরকার হলে তৃণমূল আমাকে সমর্থন দেবে। আমরা সেটা করি না, আমরা কাং বিজেপি কাং তৃণমূলক সমর্থন দিই। তো দণ্ডবোধ, জানো না মোর ভাবনাটা আমি তোমাকগুলা বুঝির পাইছো না নাই পাম। যদি বুঝির পাইছেন বা বোঝের পাইছ মই, তাহলে সবাই না করেই সবে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই আশা রাখো তোমার গুলোর কাছে। দণ্ডবোধ।